প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প সপ্তাহের প্রথম দিন সোমবার। একটা গোটা সপ্তাহ প্রায় কেটে গিয়েছে। ইতিমধ্যেই যাকে বলে কম্পন টের পাওয়া যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। বলা যেতে পারে গোটা বিশ্বের ঘাড়ে এখন ট্রাম্পের বোঝা। তিনি কি একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার আনার চেষ্টা করছেন? এ প্রশ্ন আমাদের সকলের মনে। আমরা আজকে এ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন, নিউ ইয়র্ক থেকে রয়েছেন ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়, যিনি লেখক, সমাজকর্মী, এবং আমি বলবো তার জন্মভূমি ভারত এবং এখন তার যে দেশ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, দু দেশেই ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের পক্ষে যে আন্দোলন, তার একজন সক্রিয় কর্মী। আমাদের অনুষ্ঠানে আগেও এসেছেন। স্বাগত পার্থবাবু আপনাকে আমাদের অনুষ্ঠানে। পার্থবাবু, যে সমস্ত ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে অনেকের অনেক অভিযোগ থাকতে পারে, আমি জানি আপনার আছে, আপনার আমি কথাও বলেছি আগে, কিন্তু একটা কথা কেউ বলতে পারবে না যে উনি কথার খেলাপ করছেন। যা কিছু বলেছিলেন একেবারে তা অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করেছেন প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণের পরেই। অনেকগুলো বিষয় যেগুলো বলা হয়েছিল যে গালফ অফ মেক্সিকোর নাম গালফ অফ আমেরিকা করে দেওয়া, সে নাম তো যে কেউ দিতেই পারে। কানাডা 51তম প্রদেশ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের, গ্রিনল্যান্ডটা তার দরকার, পানামা ক্যানেলটা তার দরকার আমেরিকার বাণিজ্যিক স্বার্থে। এগুলো আপনার কাছে আমার দুটো প্রশ্ন আসলে। একটা যে এগুলো কতটা কার্যায়িত হবে বলে আপনি মনে করছেন, আপনার বিশ্লেষণ কি? এবং তারপরে আমরা যে প্রসঙ্গটা আসবো দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে ও দেশে বসবাসকারীদের, বিশেষ করে ভারতীয়দের সম্পর্কে আমাদের ইন্টারেস্ট বেশি, তাদের উপর কি প্রভাব পড়তে পারে। প্রথমত এইটা যে উনি যা বলেছেন তা কতটা উনি বাস্তবায়িত করবেন বলে আপনার ধারণা, পার্থ প্লিজ বলুন। আসলে এরা তো স্বৈরতান্ত্রিক মনোভাবের মানুষ। আপনি হিটলার বলুন, মুসোলিনি বলুন, মোদি বলুন, ট্রাম্প বলুন, এদের রাজনীতিটা এক ধরনের, দর্শনটা এক ধরনের। এরা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চায়, একটা থ্রেটের পরিবেশ সৃষ্টি করতে চায়। এরা হচ্ছে ওই যাদেরকে বলা হয় ইন্টারন্যাশনাল বুলি, মানে গুন্ডাবাজি, থ্রেটনিং, হ্যাঁ তুই আমার কথা শুনবি না, তোকে আমি দেখে নেব, মানে এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে এরা রাজত্ব চালায়। এবং এরা প্রথমেই একটা এমন আবহ সৃষ্টি করে যে লোকে মনে করে যে ওরে বাবা, আমি তাহলে একটুখানি এবার গুটিয়ে নিই আমার। দেখুন, বেশিরভাগ সাধারণ মানুষ যারা রাজনীতি সচেতন, আমি রাজনীতি বিমুখদের কথা বলছি না, যারা রাজনীতি সচেতন এবং সক্রিয় ভালো কাজ করতে চায়, শিক্ষা দীক্ষা আছে, বিশ্লেষণ আছে, সেই সমস্ত মানুষরাও, যারা সাধারণ মানুষ, তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। হ্যাঁ, সে ভারতেই বলুন, আমেরিকাতেই বলুন, সারা পৃথিবীতেই এমন একটা উগ্র দক্ষিণপন্থী নব্য ফ্যাসিবাদ, নব্য নাৎসিবাদের উত্থান হয়েছে যে অনেকেই ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে। তো সেই সুযোগটা এরা পূর্ণমাত্রায় নিচ্ছে। আর যেটা দুটো খুব বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে বর্তমান পৃথিবীতে যেতে হচ্ছে। একটা হচ্ছে সোশ্যালিজমের পতন, মানে বামপন্থা বলুন, সোশ্যালিজম বলুন, কমিউনিজম বলুন, তার যে পতন, তার ফলে সমান্তরাল যে একটা আন্তর্জাতিক শক্তি ছিল, সেই সমান্তরাল শক্তিটা আজ আর নেই। ফলে রুখে দাঁড়ানোর মতো আন্তর্জাতিক স্তরে যে তুমি যে কথাগুলো বলছো, এই কথাগুলো বলা চলবে না, বা এই কথাগুলো আন্তর্জাতিক আইন কানুনের সম্পূর্ণ বিরোধী, সেই কথাগুলো বলার যে একটা সমান্তরাল শক্তি, সেই শক্তিটা এখন খুব দুর্বল। এই কারণে এদের আরো সুবিধা হয়ে গেছে। আর আমেরিকা আর ভারত, মানে আমি যে দুটো দেশে থাকলাম, আমার একটা বই আছে, তার নাম দানবের পেটে 2 দশক, আপনারা হয়তো জানেন। সেটা হচ্ছে আমার আরএসএস এ 2 দশক ঘনিষ্ঠভাবে থাকার গল্প। এখন আমি ভাবছি একটা নতুন বই লিখবো, দানবের পেটে 4 দশক, কারণ আমি আমেরিকাতে 4 দশক কাটালাম, 1985 থেকে 2025। এত বড় দানব আমেরিকার সাধারণ মানুষ নয়, এমনকি ট্রাম্পও নয়, কিন্তু আমেরিকার যে সিস্টেম, অর্থনৈতিক সিস্টেম, রাজনৈতিক সিস্টেম, যুদ্ধের যে ইন্ডাস্ট্রি, ভোগবাদের চরম একটা নিয়ন্ত্রিত অবিশ্বাস্য ধরনের
একটা অনিয়ন্ত্রিত পুঁজিবাদ, তার যে মনস্টারকে, যে দানবকে আমি চোখের সামনে দেখলাম, তার প্রতিভূ হচ্ছে ট্রাম্প। এখন এরা যে কোনো প্রকারেই ওই ভয়ের পরিবেশটা তৈরি করবে এবং মানুষকে প্রথম থেকেই একটা আন্ডার থ্রেট রেখে দেবে, যাতে কেউ কোনো কথাবার্তা না বলে। এটা হচ্ছে একটা জিনিস। আর আরেক 2 নম্বর সমস্যা হচ্ছে কর্পোরেট মিডিয়া এখন এত মানে শেমলেসলি মানে প্রো এস্টাবলিশমেন্ট একটা পজিশন নিয়েছে, যে যেখানে কোনো রকম সাধারণ মানুষের কথা বা উল্টো দিকের কথা, পৃথিবীর অন্য দেশের মানুষরা কিভাবে জীবন কাটাচ্ছে, সেখানে রাষ্ট্রগুলো কিভাবে চলছে, এবং এই ধরনের সম্পূর্ণ অগণতান্ত্রিক কথাবার্তাগুলো বলা, যে জাতীয় সংবিধান বিরোধী এবং আন্তর্জাতিক আইন কানুন বিরোধী, সেই কথাগুলো মানুষের কাছে বলার মতন যে মিডিয়া যেটা ছিল আগে, সেই মিডিয়াটা এখন আর নেই। মিডিয়া বলছে যে আমি কোন রকম এস্টাবলিশমেন্ট বিরোধী কথাবার্তা বলবো না, আমি কোন রকম আমার জনপ্রিয়তা, টিআরপি, প্রফিট, বিক্রি কমে যায় এমন কোনো কথা আমি বলবো না। আমি একেবারে একটা নিরাপদ দূরত্বে থেকে আমি মিষ্টি মিষ্টি কথা বলবো, আমি ক্রিকেটের কথা বলবো, আমি শাহরুখ খানের কথা বলবো, আমি কোহলির কথা বলবো, হ্যাঁ, আমি যত রকমের ফালতু কথা বলবো, কিন্তু আমি কোনো দরকারি কথা, মানুষের রুটি রুজির কথা, এই সমস্ত কথা, স্বাস্থ্যের সংকটের কথা, জলবায়ু পরিবেশের সংকটের কথা, গণতন্ত্র ধ্বংস হওয়ার সংকটের কথা, বাক স্বাধীনতা ধ্বংস হওয়া, নারী স্বাধীনতা ধ্বংস হওয়া, শ্রমিকের অধিকার ধ্বংস হওয়া, এই সমস্ত কথাবার্তা আমি কিছু বলবো না। তার ফলে এই ধরনের ডিক্টেটরদের আরো সুবিধে হয়ে গেছে আজকের পৃথিবীতে, যেটা হয়তো হিটলার মুসোলিনির সময়ও তেমন সুবিধে তাদের হাতে ছিল না, কারণ সেখানে একটা সমান্তরাল শক্তি ছিল পৃথিবীর। একটা জিনিস রয়েছে, আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী আমরা দেখছি ইলন মাস্ক, এবং এখানে একটা যে এই যে অতি বৃহৎ পুঁজি, আর এখনকার পুঁজি মানে তো তারা শুধু ব্যবসা বাণিজ্য বাড়াতে চাইছে না, তারা পাওয়ার চাইছে, ক্ষমতা দখল করতে চাইছে। জেফ বেজোস, অ্যামাজনের জুকারবার্গ, এই ধরনের মানুষদের নিয়ে যে ট্রাম্প তন্ত্র, আমি যদি বলতে পারি ট্রাম্প তন্ত্র, এই ট্রাম্প তন্ত্রটা কিভাবে অতীতের পুঁজিবাদকে সরিয়ে দিচ্ছে, অতীতের ক্লাসিক্যাল পুঁজিবাদকে সরিয়ে দিচ্ছে, এবং ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতা একেবারে অঙ্গাঙ্গী হয়ে যুক্ত হয়ে যাচ্ছে, যেটা আগে আলাদা ছিল। এইটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন, এইটা কতটা ক্ষতি করছে আমেরিকার এবং সারা পৃথিবীর, এটা সম্পর্কে মারাত্মক সর্বনাশ করছে, মারাত্মক সর্বনাশ। কারণ আগেকার ক্লাসিক্যাল পুঁজিবাদে একটা বৈষম্য ছিল ঠিকই, ধনী দরিদ্রের বৈষম্য, পাওয়ার এবং পাওয়ারলেসের মধ্যে বৈষম্য, সেটা ছিলই, কিন্তু একটা শ্রমিক আইন ছিল, একটা সারা পৃথিবীতে একটা আন্তর্জাতিক শ্রমিক আইন ছিল, প্রত্যেক দেশে একটা শ্রমিক আইন ছিল, এবং সেগুলো তো আপনি হয়নি, সেগুলো দীর্ঘকাল ধরে মানুষের খেটে খাওয়া মানুষের লড়াইয়ের ফলে মানুষ সেই শ্রমিকের অধিকার, নারীর অধিকার, সমানাধিকার এগুলো অর্জন করেছে। এই যে 8 ঘন্টা বেশি কাজ করানো যাবে না, হ্যাঁ, এবং 8 ঘন্টার বেশি কাজ করাতে গেলে তাকে ওভারটাইম দিতে হবে, তাকে ছুটির দিন দিতে হবে, তাকে মেডিকেল লিভ দিতে হবে, তাকে ফ্যামিলি লিভ দিতে হবে, হ্যাঁ। এই যে মানবিক যে জিনিসগুলো ছিল, সেই মানবিক জিনিসগুলো ওই ক্লাসিক্যাল পুঁজিবাদের শত বৈষম্যের মধ্যেও সেই জিনিসগুলো ছিল। আর মানুষ ছিল কাজ করার জন্য, হ্যাঁ, মানে হিউম্যান ক্যাপিটালটা খুব বেশি দরকার ছিল। কিন্তু এখনকার পুঁজিবাদ, এই যে আপনি যাদের কথা বললেন, এই জেফ বেজোস বা অ্যামাজনের, বা এই ইলন মাস্ক, এই বিল গেটস, এই যে যাদের কথা বললেন, এরা বলছে দুটো জিনিস। এবং আমাদের দেশের যে ওই যে ধরুন ব্যাঙ্গালোরের যে ভদ্রলোক, যিনি বলেছেন যে 70 ঘন্টা কাজ তো সবাইকে করতেই হবে, হ্যাঁ। তো মানে এই যে এই ধরনের যে, বা এখন একজন বলেছেন 90 ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে। অর্থাৎ এই যে আন্তর্জাতিক শ্রম আইনগুলোকে মানুষ 200 বছর ধরে লড়াই করে যেগুলো অর্জন করেছে, সেগুলোকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া এবং সংবিধান বহির্ভূত কথাবার্তা বলা, সেই জিনিসগুলো আজকে নতুন দেখা যাচ্ছে। এটা হলো একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এমন একটা জায়গাতে এই ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটসরা নিয়ে গেছে
অর্থনীতিকে, এবং আমাদের দেশেও ঠিক এই মডেলটা আলোচনা করা দরকার, কারণ আমাদের দেশে ঠিক এই মডেলটাই জোর করে এরা মোদি, ভাগবত, নির্মলা বাহিনী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওই যেটা বললাম যে 70 ঘন্টা বা 90 ঘন্টা কাজ করতে হবে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোতে হিউম্যান ক্যাপিটালেরই আর কোনো প্রয়োজন হচ্ছে না। মানুষের কোনো দরকার নেই, শ্রমিকেরই কোনো দরকার নেই। আপনি শ্রমিক আন্দোলন করে করবেনটা কি? আপনার তো শ্রমিকই নেই। আপনি একটা জায়গাতে 100 জন শ্রমিক কাজ করতো, একটা ধরুন একটা ওয়্যার হাউসে 100 জন শ্রমিক কাজ করতো। আজকে আপনি সেখানে অ্যামাজনকে নিয়ে এলেন এবং ইলন মাস্ক, বিল গেটস এসে বললো যে শ্রমিকের তো কোনো দরকার নেই, আমরা একটা মেশিন তৈরি করে দিচ্ছি, সেই মেশিনে 100 জনের কাজ করে দেবে। এবং সেই কাজটা, এগুলো কেবলমাত্র মানে কল্পকথা বা ফ্যান্টাসি নয়, এগুলো একেবারে বাস্তবে হচ্ছে। এর ফলে হচ্ছে কি, যে শ্রমিক আইনকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো সম্ভব হয়েছে। এবং ভারত এবং আমেরিকা আপনি যদি দেখেন, এই দুটো দেশে আজকে ক্লাসিক্যাল পুঁজিবাদের সময়ের থেকে এত আলাদা, তার কারণ হচ্ছে এই দুটো দেশেই অর্গানাইজড লেবার যাকে বলে, অর্থাৎ সংগঠিত শ্রমিক, তাদের পার্সেন্টেজ হচ্ছে 8 থেকে 9%। আমি দিল্লিতে ভারতীয় লেবার ইউনিয়নদের সঙ্গে একবার একটা মিটিং করেছিলাম, তাতে ওরা হিন্দ মজদুর সভা এরা সব আমাকে স্ট্যাটিস্টিক্স দিয়েছিল যে ভারতে অর্গানাইজড লেবার হচ্ছে 7%, মানে প্রতি 100 জনের মধ্যে 7 জন ইউনিয়ন শ্রমিক। আর আমেরিকাতে এখন হচ্ছে 9%। মানে আমেরিকা এবং ভারত, এই দুটো দেশে শ্রমিকদের, সংগঠিত শ্রমিকদের অবস্থা সবচাইতে খারাপ, এবং তার সুযোগ এরা আরো বেশি করে নিচ্ছে। আর মিডিয়া কখনো বলছে না, এমনকি মিডিয়াতে যে লোকগুলো উইকেন্ডে ছুটি ভোগ করছে তারা কখনো বলছে না যে উইকেন্ডে ছুটি ভোগ যে আমরা করছি সেটা কিন্তু এই শ্রমিক আন্দোলনের দীর্ঘমেয়াদী লড়াইয়ের ফলেই সেটা সম্ভব হয়েছে। মিডিয়াতে, কর্পোরেট মিডিয়াতে যে সমস্ত সুসজ্জিত পুরুষ এবং মহিলা অ্যাঙ্কর যারা কথা বলছেন, তারা কখনো বলছেন না যে আজকে আমরা এত একটা সুখের জায়গাতে, স্বাচ্ছল্যের জায়গাতে এসেছি এবং আমরা সমানাধিকার ভোগ করছি, সমান সুযোগ ভোগ করছি, সমান পারিশ্রমিক ভোগ করছি। সেটা কিন্তু এই শ্রমিক আন্দোলনের দীর্ঘকালের লড়াইয়ের ফলে এটা সম্ভব হয়েছে। এইটা হচ্ছে এই নব্য পুঁজিবাদের ভয়ঙ্কর চেহারা, যেখানে শ্রমিকেরই কোনো দরকার নেই। আপনি একদম ঠিক, আমি একমত আপনার সঙ্গে। যার ফল সম্ভবত দুর্দেশই সমানভাবে আমরা দেখছি।